আসসালামু আলাইকুম। আজ আমরা ইউএসের 2025 সালের ডক্ট্রিন নিয়ে কথা বলবো, বা বলতে পারেন ইউএসের ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি। ইউএসের পরবর্তী সালগুলোতে কে বন্ধু হবে, কে শত্রু হবে, কে মেইন প্রতিযোগী হবে, এবং পুরো বিশ্বে তাদের সামরিক কৌশল কী হবে, কূটনৈতিক কৌশল কী হবে, কোথায় গিয়ে কী করবে, কোন ধরনের ডিসিশন নেবে, কোন অঞ্চলের গুরুত্ব সবচেয়ে বেশি থাকবে, কাদের গুরুত্ব সবচেয়ে বেশি থাকবে, কাদেরকে সহযোগিতা করবে, মোটামুটি সব কিছু এই ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিতে অন্তর্ভুক্ত থাকে। প্রতি বছর গত কয়েক বছর এই স্ট্র্যাটেজি যেই প্রেক্ষিতে চলেছিল, যেই ওয়েতে চলেছিল, সেটা মোটামুটি এইবার 360 ডিগ্রি ঘুরে গেছে। এত বেশি ঘুরে গেছে যে মোটামুটি পুরো পৃথিবীকে চমকে দিয়েছে এই স্ট্র্যাটেজি। মোটামুটি চীন ভয়াবহভাবে চমকে গেছে, মুসলিম বিশ্বও চমকে গেছে, কিন্তু হতাশ হয়েছে ইউরোপ, বা ভয় পেয়েছে ইউরোপ। এই স্ট্র্যাটেজি ইউরোপের জন্য কতটা ভয়াবহ এটা ইউরোপ হয়তোবা এখনও কল্পনা করতে পারছে না, বাট ব্যাপকভাবে ভয় পেয়েছে এবং তারা চিন্তা করছে আসলে এই স্ট্র্যাটেজির এগেনস্টে গিয়ে ইউরোপ কিভাবে সার্ভাইভ করবে। আজ আমরা এই স্ট্র্যাটেজিতে কি কি ছিল, কাদের লাভ হবে, কাদের ক্ষতি হবে, এ বিষয় নিয়েই আলোচনা করব। প্রথমেই যদি সুপার পাওয়ারগুলোর কথা বলা যায়, যেমন পুরো বিশ্বে এখন একচ্ছত্র আধিপত্য বিস্তার করছে মার্কিন যুক্তরাষ্ট্র। কিভাবে? তাদের সেনাবাহিনী দিয়ে, তাদের কূটনীতি দিয়ে, তাদের ডলার দিয়ে। এই স্ট্র্যাটেজিতে মোটামুটি সরাসরি বলা হয়েছে তারা পুরো পৃথিবী থেকে তাদের সেনাবাহিনী ফিরিয়ে নিবে, তাদের ঘাঁটিগুলো ক্লোজ করে দিবে। এবং এর আগে লাস্ট কয়েক বছরে যে স্ট্র্যাটেজিগুলো প্রণয়ন করা হয়েছিল, এগুলোর মধ্যে তাদের শত্রু বলা হয়েছিল বা কম্পিটিটর বলা হয়েছিল। তাদের প্রধান শত্রু লাস্ট স্ট্র্যাটেজিতেও রাশিয়াকে বলা হয়েছিল, কিন্তু এবার রাশিয়াকে শত্রু বলা হয়নি। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই স্ট্র্যাটেজি প্রকাশ করার পরই রাশিয়া বলেছে এটা আমাদের মন মতো হয়েছে, আমরা যা চাই মার্কিন যুক্তরাষ্ট্র তাই করছে। সরাসরি এটা বলেছে। এমন একটা পরিস্থিতি এখন মার্কিন যুক্তরাষ্ট্র চাইছে সব কিছু গুটিয়ে তাদের নিজেদের অঞ্চলে বা নিজের মাটিতে চলে যেতে। এটার প্রধান কারণ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি। মার্কিন যুক্তরাষ্ট্রের পেট এত বড় করেছে, পেট বলতে আপনি সেনাবাহিনী বলতে পারেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এত বড় করেছে যেটা অভাবনীয়। এত বড় সেনাবাহিনীকে খাবার দিতে গেলেও অনেক কিছুর প্রয়োজন হয়। একটা সেনাবাহিনীর বাৎসরিক বাজেট থাকে প্রায় $1 ট্রিলিয়ন। চিন্তা করতে পারেন, যেখানে বাংলাদেশের জিডিপি মোটামুটি 2 বছরের কাছাকাছি জিডিপি হচ্ছে $1 ট্রিলিয়ন পৌঁছয়। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাজেট $1 ট্রিলিয়ন। এখন এই $1 ট্রিলিয়ন তাদের ইনকাম হোক বা না হোক, তারা যেই রাষ্ট্রগুলোকে সিকিউরিটি দেয়, তারা দেখ বা না দেখ, তারা তাদের অর্থনীতি থেকে হলেও এই $1 ট্রিলিয়ন দিতে হবে। যদি তাদের 500 বিলিয়ন ডলারও তাদের পকেটে ঢোকে, আর যদি খরচ $1 ট্রিলিয়ন হয়, তারপরও তাদের সেই $1 ট্রিলিয়ন তাদের সামরিক বাহিনীকে দিতে হবে। এত বেশি খরচ করেছে। শুধু তাই না, এই সামরিক ইন্ডাস্ট্রিতে প্রতি বছর যে পরিমাণ টাকা অপচয় হয়, অপচয়ই বলতে পারেন আপনি। যেমন ইউএসের কিছু কোম্পানি আছে যারা গভর্নমেন্টের সাথে যোগ সাজস করে হচ্ছে $বিলিয়নস অস্ত্রর ওসিলা দিয়ে নিয়ে যাচ্ছে, অ্যাডভান্স টেকনোলজির ওসিলা দিয়ে নিয়ে যাচ্ছে। যেখানে অন্যান্য দেশে একটা টেকনোলজি ডেভেলপ করতে, একটা টেকনোলজি বা একটা টেকনোলজিক্যাল ওয়ার আইটেম কিনতে $5 লাগে, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রে সেটাকে $15 দিয়ে করানো হয়। এটাও সেই কোম্পানিগুলোর একটা স্ট্র্যাটেজি। আর সব কিছু মিলে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ক্রাইসিসের কারণে
মার্কিন যুক্তরাষ্ট্র এখন নিজেদের গুটিয়ে নিতে চাচ্ছে। যেমন কিছুদিন আগে আপনারা শুনবেন দক্ষিণ কোরিয়া বলছে আমরা এখন সব ধরনের দূরত্ব ভুলে উত্তর কোরিয়ার সাথে একসাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই। আপনার কি মনে হয় যে উত্তর কোরিয়াকে দক্ষিণ কোরিয়া দুই চোখে দেখতে পারে না, প্রায়ই লেগে থাকে, সেই দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়াকে বলছে আমরা এখন মার্চ হতে চাই? এটাই হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের এই 2025-এর স্ট্র্যাটেজির প্রভাব। তারা আগে থেকেই জানতো মার্কিন যুক্তরাষ্ট্র এই দিকে হাঁটছে, এই কারণে তারা আগে থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করেছে। যেমন আপনি মধ্যপ্রাচ্যে চোখ দিলে আরো ভালোভাবে বুঝতে পাবেন। মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি যুদ্ধ পরিচালনা করেছে। ইরাক যুদ্ধ, লিবিয়া যুদ্ধ, সিরিয়া যুদ্ধ, তারপর ইরানকে তো হুমকি দিচ্ছেই, ইয়েমেনেও সৌদি আরবকে সহযোগিতা করছে। তো যেই মিডল ইস্টে মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি যুদ্ধ পরিচালনা করছে, সেই মিডল ইস্ট থেকেও মার্কিন যুক্তরাষ্ট্র এখন পেছনে সরতে চাইছে বা পেছনে হটতে চাইছে। নট ইভেন দিস, তারা শুধু এটাই বলছে না, তারা এটাও বলছে আগে আমরা যেটা করেছি ইরাক, আফগানিস্তান এবং লিবিয়ার সাথে আর সিরিয়ার সাথে, সেটা আমাদের স্ট্র্যাটেজিক্যাল ভুল ছিল। আমরা যে যুদ্ধগুলো পরিচালনা করেছি, যে যুদ্ধগুলো পরিচালনা করে আমরা যে অর্থ ব্যয় করেছি, এটা আমাদের সম্পূর্ণরূপে ভুল ছিল, এটা আমাদের দেশের ক্ষতি ডেকে এনেছে, এমন কথাও বলেছে। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, তারা যদি চলে যায় তারা পুরো পৃথিবীকে কন্ট্রোল করবে কিভাবে, তাদের সামরিক কৌশল সাজাবে কিভাবে? তারা তো সামরিক দিক দিয়ে পুরো পৃথিবীকে কন্ট্রোল করত। এখন পুরো পৃথিবীকে কন্ট্রোল করার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেটাতে মনোযোগ দিচ্ছে, সেটা হচ্ছে আমার দেশের মানুষকে আগে বাঁচতে হবে। যদিও এটাকে সামনে আনছে ট্রাম্প, যদিও এটাকে সামনে আনছে, আর এত সহজে মার্কিন যুক্তরাষ্ট্র এত বড় করে এত গভীরভাবে তাদের সামরিক ঘাঁটিগুলো বিস্তার করেছে, হুট করে পিছনে চলে যাওয়া খুবই ডিফিকাল্ট। এটা মুখ দিয়ে বললেও হয়ে গেল এমন কিছু না। এখন তাহলে তারা গুরুত্ব দিবে কোথায়? তারা গুরুত্ব দিবে পশ্চিম গোলার্ধে। আর এই পশ্চিম গোলার্ধ নিয়ে সেই স্ট্র্যাটেজিতে সম্পূর্ণ একটা আর্টিকেলই রয়েছে। পশ্চিম গোলার্ধ বলতে তাদের আমেরিকা এবং ল্যাটিন আমেরিকাকে বোঝায়। ল্যাটিন আমেরিকার যে দেশগুলো আছে সেই দেশগুলোকে বোঝায়। এখন তারা তাদের ঘরের পাশে যেই দেশগুলো আছে তাদের দিকে মনোযোগ দিবে, তাদের সাথে বিজনেস করবে এবং তাদেরকে নিয়ে আরও শক্তি প্রয়োগ করার চেষ্টা করবে বা আরও শক্তিশালী হওয়ার চেষ্টা করবে। এই যে অর্থনৈতিক ক্রাইসিস আছে এখান থেকে বের হয়ে আসার চেষ্টা করবে। আগে যেমন মোটামুটি কয়েকটা দেশকে ছাতার মতো সিকিউরিটি দিত, এখন সেই ছাতার মতো সিকিউরিটি তারা দিতে পারবে না। পুরো মধ্যপ্রাচ্যকে, পুরো ইউরোপকে ছাতার মতো সিকিউরিটি দিত, তারা এখন সেই সিকিউরিটি দিতে পারবে না। আর তাদের পশ্চিম গোলার্ধে ইন্টেনশন ঘোরানোর যে বিষয়টা, এটা আপনারা অলরেডি দেখেছেন কলম্বিয়া আর ভেনেজুয়েলার সাথে সরাসরি যুদ্ধের একটা মেকানিজম তৈরি হয়ে গেছে, যুদ্ধের একটা ফিল্ড তৈরি করে ফেলেছে, এবং ভেনেজুয়েলার পরে কলম্বিয়ার নাম আসবে এটা শিওর, এমন একটা পরিবেশ তৈরি করা হয়ে গেছে। আর অন্যান্য যে দেশগুলো আছে, যেমন কানাডাকে বাগে আনার জন্য খুব প্রচেষ্টা করছে ট্রাম্প, বাট কানাডা সম্পূর্ণরূপে বাগে আসছে না। মেক্সিকো যেমনটা এসেছে, মেক্সিকো বলতে পারেন, প্যানামা, তারপর অন্যান্য আরও কিছু দেশ আছে যারা মোটামুটি মার্কিন যুক্তরাষ্ট্রের আয়ত্তে চলে এসেছে। তারা মার্কিন যুক্তরাষ্ট্রের কথা ছাড়া ওঠে এবং বসেও না। শুধু 2-3টা কান্ট্রি, ভেনেজুয়েলা, কলম্বিয়া, ব্রাজিল, এই 2-3টা কান্ট্রি আছে যাদের মূল বিরোধটা শুরু হয় ইসরায়েলকে দিয়ে, দেন এই অর্থনৈতিক সামরিক ক্রাইসিস। আর এখন সে চাচ্ছে হামলা করে হোক, যেভাবে হোক, অন্যান্য দেশে এর আগে যেগুলো করেছে, হয়তোবা গভর্নমেন্ট পরিবর্তন করে, নয়তোবা সামরিক হামলা করে, আর নয়তোবা হত্যা করে, এখন সেই স্ট্র্যাটেজি আমেরিকা আর ল্যাটিন আমেরিকাতে প্রয়োগ করবে। এখন এই পরিকল্পনা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এগোচ্ছে।
এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে এগোনো, এটা কি আসলে মুসলিম বিশ্বের জন্য হেল্পফুল হবে? যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপ থেকে মিডল ইস্ট থেকে চলে যাচ্ছে, সেক্ষেত্রে এটা কি মুসলিমদের জন্য হেল্পফুল হবে? হেল্পফুল হবে কি না, এটার জন্য আপনি আগে বুঝতে হবে এর পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্র যদি দুর্বল হয়ে যায়, সেক্ষেত্রে কারা বিশ্ব নেতৃত্বে আসছে? বিশ্ব নেতৃত্বে আসছে চীন, বিশ্ব নেতৃত্বে আসছে রাশিয়া। এখন চীন রাশিয়া কি মার্কিন যুক্তরাষ্ট্রের চাইতে খুব বেশি ভালো হবে? আমার তো মনে হয় না। এটা নিয়ে অলরেডি একটা ভিডিও করেছি, চ্যানেলে গিয়ে